আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি? জি স্যার। আচ্ছা। হ্যাঁ ভাই পাচ্ছি। আজকে আমরা একটু শুরু করব প্রথম থেকেই মূলত। আর এই কাজটা করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করে নিলে সুবিধা হবে, আমরা প্রথমে একটা ফোল্ডার করে নিব। যেহেতু এখানে মানে ফোল্ডার তৈরি করতে পারেন না এমন কেউ নাই, এই জন্য এটা বললাম না। তো আমি এমনি একটা নাম দিলাম, একটা নাম দিয়ে এটা ফোল্ডার তৈরি করলাম। আমরা মূলত এই ফোল্ডারের ভিতরে কাজ করব। এই ফোল্ডারের ভিতরে আমাদের প্রথম যে কাজটা করেছিলাম, যে আমরা একটা ফাইল তৈরি করেছিলাম, মনে আছে মনে হয় সবার। তো ফাইলটার নাম দিয়েছিলাম, আচ্ছা, যে নামই দিয়েছিলাম এর আগে, আমরা এখন থেকে ধারাবাহিকভাবে শিখব। আমাদের নাম দেব হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল। আমরা বলছিলাম যে এক্সটেনশনটা হবে কিসের? এইচটিএমএল, মনে আছে কি? জি আচ্ছা, ইনডেক্স ডট এইচটিএমএল এটা হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশন দিয়ে বাইরে ক্লিক করলেই এটা এই যে কোনো একটা ব্রাউজারের যে ব্রাউজার চালান মূলত ডিফল্ট দেওয়া আছে সেটাতে চিহ্ন চলে আসবে। তো এখন এইটাকে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড, অথবা ডাইরেক্ট এটা টাইনে নিয়ে যায় নোটপ্যাডের উপর সাইডে দিলে হবে। আচ্ছা, তো এইটা করার পরে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা গতকালকে বলেছিলাম যে HTML5 অর্থাৎ HTML লেটেস্ট ভার্সনের জন্য আমাদের প্রথমে স্মলার দেন আশ্চর্যবোধক চিহ্ন, তারপর DOCTOYPE এটা লিখতে হবে। তারপর একটা স্পেস দিয়ে HTML দিতে হবে। এটা হচ্ছে শুরু, এটা আমাদের মূল অংশ না, এটা হচ্ছে ব্রাউজারকে বোঝানোর জন্য যে এটা HTML5 এর কোড। এবার আমরা শুরু করি। HTML এটা হচ্ছে একটা ট্যাগ, এটা স্টার্টিং ট্যাগ। এবার আমরা শেষ করব এটা, এই যে স্টার্টিং এবং এন্ডিং, এটা হচ্ছে একটা ট্যাগ। এইটার ভিতরে আমাদের পুরোটা কোডিং করতে হবে। এর উপরেও করা যাবে না, নিচেও করা যাবে না, এর ভিতরে করতে হবে। এর ভিতরে নিচে করেন। হ্যাঁ, আমরা বলছিলাম যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে হেড আর একটা বডি, মনে আছে? বডি। তো আমরা হেডটা শুরু লিখলাম, এই এটা হচ্ছে হেড, আর আরেকটা হচ্ছে BODY বডি। বডি। হেডের মধ্যে আমরা বলছিলাম যে এই দুইটা অংশের ভিতরে এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। এটা একটু ভালো করে খেয়াল করেন, যদিও এটা মানে ওইভাবে কাজে লাগে না, জানে থাকলে ভালো। এই যে HTML থেকে HTML পর্যন্ত আছে না, এটা এই 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 যে HTML থেকে এই HTML পর্যন্ত, এটাকে তখন বলা হবে এলিমেন্ট। অর্থাৎ এই একটা ট্যাগ, এই একটা ট্যাগের মধ্যে যে অংশগুলো থাকবে, এই টোটাল অংশটাকে বলা হবে HTML এলিমেন্ট। কথাটা বোঝাতে পারছি কিনা? এলিমেন্ট। তারপরে এই হেড এবং হেড একটা ট্যাগ, এর ভেতরে যখন আমি কোনো কিছু লিখব, ধরেন আমি লিখলাম, আমরা বলছিলাম কালকে যে এর ভিতরে আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করি, টাইটেল। আরও কিছু করব, আপাতত টাইটেল লিখে রাখলাম। তো এই টাইটেলের মধ্যে আমরা দিলাম ইনোভেটিভ এডুকেশন, এটা লিখলাম। এবং বলেছিলাম যে এইখানে যা লিখবো এটাই ব্রাউজারের টাইটেলে এই যে এখানে শো করবে। এখন আমরা এটা নিয়ে আসবো কি করে? দুইভাবে নিয়ে আসা যায়। একটা হচ্ছে এইখান থেকে এই রান, এখান থেকে আমরা একটা দেখায় দেব। আমাদের যে ব্রাউজার আছে, ফায়ারফক্স আছে, আই আছে, ক্রোম, সাফারি আছে, এরকম আছে। অথবা যাদের একটু সমস্যা হয় তারা এই যে এখানে যে ফাইলটা তৈরি করছেন
এই ফাইলের উপর রাইট ক্লিক করে ওপেন করতে পারবেন। ওপেন উইথ, এই যে ওপেন উইথ আছে ফায়ারফক্স, এটা দিয়ে আমি ওপেন করলাম। দেখেন এই যে এইখানে এই যে টাইটেলটা আসছে উপরে। এখন আমরা বডির ভিতরে কিছু কাজ করব আজকে। বডির ভিতরে মূলত মূল কাজ আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা গতদিন যেটা করেছিলাম হেডিং করেছিলাম, তো আমরা আজকে আজকে আমরা মূলত একটা হেডিং, তো H1 হেডিং লিখলাম, দিস ইজ হেডিং 1, জাস্ট এটা বোঝার জন্য। আমরা গতদিন আলোচনা করেছিলাম এইরকম হেডিং আছে কয়টা, 6টা। তারপরে আর একটা লিখি এরকম H1 H2 H3 H4 H5 H6 এরকম 6টা আছে। তো আমি অত লিখলাম না, জাস্ট 2টা লিখে আমরা এখানে বোঝানোর জন্য এই যে এখানে দেখেন দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 2, এরকম ভাবে আমরা হেডিংটা লিখতে পারি। তো আমি এখানে একটা মুছে দিলাম কারণ আমাদের দরকার আপাতত একটা, আমরা অন্য কাজ করব আজকে। অন্য কাজের ভেতরে প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা এই যে কাজটা করেছি এখানে কিন্তু কোনো সুন্দর বা কোনো কিছু বোঝা যাচ্ছে না। এটাকে আমাদের যেমন মানুষের যেমন কঙ্কাল থাকে, এটা হচ্ছে একটা কঙ্কালের মতো। আর এইটাকে আমাদের শরীরে যেমন চামড়া লাগানো আছে, এই চামড়াটা হচ্ছে সিএসএস বলা হয়। এর আগে গত ক্লাসে একটু আলোচনা করে হয়েছিল, যে মানে নামটা নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা আজকে সিএসএস এর বিষয়টা নিয়ে, ক্যাসকেড স্টাইল শিট, এটা নিয়ে একটা কথা বলবো। তো আমরা একটু লিখে নিই, এবং আপনাদের একটা কোড দেওয়া হয়েছিল, সেখানে এরকম কিছু লেখা ছিল, আপনাদের মনে আছে কিনা, এই যে এইরকম। এটা কি খেয়াল করেছিলেন? মানে এইরকম এই যে এই চিহ্নর ভেতরে লেখা ছিল, এটাকে বলা হচ্ছে কমেন্টস। অর্থাৎ এইখানে যা লিখবেন সেটা ব্রাউজারে শো করবে না। দেখেন আমি এখানে লিখেছি, এটাকে যদি আমি আবার করি তাহলে শো করবে না। আপনাদের ভেতরে একজনের শো করেছিল, এর অর্থ হচ্ছে আপনার এখানে লেখার মধ্যে কোনো একটা সমস্যা ছিল। তো এই স্টাইল শিট আমরা হচ্ছে আজকে একটু আলোচনা করব আপনারা, কারণ হচ্ছে যে একটা ওয়েবসাইটের স্টাইল শিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এই স্টাইল শিট দিয়েই মূলত আমাদের সব ধরনের মানে ওয়েবসাইটটাকে খুব সুন্দর করে সাজানো যায়। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে সিএসএস। এটাকে আমরা বলি সিএসএস, অর্থাৎ এই লেখাটাকে আমি বিভিন্ন রং করতে পারি, ছোট বড় করতে পারি। দেন এখানে এরকম কালো কালার আছে, এটাকে আমি চাচ্ছি যে এটাকে লাল করব। এই লাল করার জন্য আমাদেরকে সিএসএস কোড লিখতে হবে। এই সিএসএস কোড 3 ভাবে লেখা যায়। সিএসএস কোড 3 ভাবে লেখা যায়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আরেকটা আছে ইন্টারনাল সিএসএস, আর আরেকটা আছে আপনার এক্সটারনাল সিএসএস। অর্থাৎ আমি একটু ব্যাখ্যা করি। ইনলাইন সিএসএস বলতে বোঝা হচ্ছে এই লাইনের ভেতরেই, মানে অন্য কোথাও আমরা যাব না, এই লাইনের ভেতরেই আমরা সিএসএস কোড লিখব। আর পরে বিস্তারিত আলোচনা হবে। ইন্টারনাল অর্থাৎ এই লাইনের ভিতরে আমরা লিখব না, আমরা অন্য কোথাও লিখব। আর
এক্সটার্নাল, অর্থাৎ যে এই পেজের ভিতরেই আমরা লিখব না। কথাটা বোঝাতে পারছি কিনা? একটু আমরা উদাহরণ দিই, এই একটা দিয়েই আমরা উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি, তাহলে আমাদের জন্য এই বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। যে এই তিনটা স্টাইল শিট। ইনলাইন, প্রথমে আমরা ইনলাইন যদি করতে চাই, আমাদের প্রথমে এখানে একটা স্পেস দিতে হবে। স্পেস দিয়ে লিখতে হবে স্টাইল, তারপরে সমান চিহ্ন দিতে হবে, তারপরে ডাবল কোটেশন। দেখেন আপনারা একটু ভালো করে এখানে খেয়াল করেন। প্রথমে লিখতে হবে স্টাইল, তারপরে সমান চিহ্ন দিতে হবে এবং মানে ডাবল কোটেশন আর কি দিতে হবে। তো এইগুলোর নাম আছে, নামটা নিয়ে পরে আলোচনা করব, এখানে নামটা মুখ্য বিষয় না। তো এর ভিতরে আমরা স্টাইল দেব। স্টাইল দেব কি, প্রথমেই বললাম যে COLOR কালার দিয়ে একটা কোলন দিতে হবে। এখন কালার কি করব, আমরা করব রেড। দেখি আমরা এটা লেখার পরে যদি এটাতে ওপেন করি, এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন না, আমাদের কালো ছিল, আমরা এটাকে রেড করে দিলাম। এখন যদি আমরা মনে করি যে না রেড না, আমি গ্রিন করব, তাহলে এখানে শুধু গ্রিন কথাটা লিখে দিলেই এই যে গ্রিন হয়ে গেছে। তো গ্রিন কালারটা অতটা ভালো সাদার উপরে বোঝা যাচ্ছে না, সাদার উপরে রেড লেখাটাই মানে ভালো ফুটে ওঠে, এই যে দেখা যাচ্ছে। এটা হলো ইনলাইন। দেখেন এই লাইনের ভেতরে, এটাতে একটা লাইন, এটা হচ্ছে একটা লাইন, এই লাইনের ভেতরেই আমি এই বলে দিলাম যে কালার রেড হবে। আরেকটা জিনিস আমরা বলতে পারি যে সাইজ, এটা কত বড় হবে। সাইজ যদি বলতে চাই, যে ধরেন এখানে লিখে দিলাম 20 পিক্সেল, এটা হচ্ছে px দ্বারা পিক্সেল, বিভিন্ন মাপ আছে, মাপ বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা যদি লিখি, দেখেন কোনো কিছু এখানে কিন্তু হয়নি, হয়েছে কি? আচ্ছা, হয়েছে কিনা এটা আমরা বুঝিনি, মানে বোঝা যাচ্ছে না। এখানে যদি আমরা দেই 100 পিক্সেল, দেখেন এটাও হয়নি, তাহলে আমাদের নিশ্চয়ই এখানে কোনো ভুল হয়েছে। এই ভুলটা এখন এই যে নিজে শিখি পদ্ধতিতে কিভাবে আমরা বের করব, এখানে আমাদের একটা সহজ বুদ্ধি আছে। গুগলের কাছে যাব, যাওয়ার পরে লিখলাম ইনলাইন হচ্ছে H1, ফন্ট সাইজ লিখে দিলাম FONT ফন্ট সাইজ, এটা লিখে দিয়ে দিলাম। এখানে দেখেন এই যে এখানে সব লেখা আসছে W3 স্কুলস, এটা হচ্ছে অনেক সহজ। এখানে আমরা ওপেন করে একটু দেখি, মনে করেন যে ভুলে গেছি, মানুষ তো ভুলে যেতে পারে। আচ্ছা, তো এখানে গিয়ে ট্রাই ইট ইয়োরসেলফ, এখানে গেলে কোডগুলো দেখা যাবে। এখানে আমরা এই যে ফন্ট সাইজ না লিখে শুধু সাইজ লিখছিলাম, দেখতে পাচ্ছেন কি? এই যে দেখেন এখানে আমরা ফন্ট সাইজ লিখছিলাম না, শুধু সাইজ লিখছিলাম। তাহলে আমাদের এইখানে এই যে এখানে ছিল ফন্ট সাইজ। এইবার আমরা একটু দেখি, বানান ভুল গেছে ফন্ট, এবারও আসেনি। তাহলে এইখানে স্যার বানানটা ভুলেছে, FINT হয়ে গেছে। এখানে দেখেন ভুল হয়েছে। এটা হচ্ছে জি। মানে বারবার দেখে দেখে করলে প্রথম দিকে এই দেখেন সহজ হয়ে যাবে, এই যে বড় হয়ে গেছে। তাহলে আমরা আরেকটা জিনিস বুঝলাম যে আসলে আমাদের যে কোনো জিনিস জানার জন্য কাজ যখন হবে না, তখন কোথায় ভুল হলো এটা আমরা সহজভাবে দেখতে পারি। সেটা হচ্ছে আমরা গুগলের কাছে গিয়ে এই কাজটা করতে পারি। এটা হচ্ছে ইনলাইন।
তো আমি এইটুকু এখন মুছে দিলাম। ইনলাইনটা বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স? জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। আচ্ছা, এটা এটা হচ্ছে ইনলাইন। এবার আসি আমরা ইন্টারনাল, অর্থাৎ এই পেজের ভিতরেই, এই পেজের ভিতরে আমরা যখন স্টাইল করব, স্বাভাবিক নিয়ম হচ্ছে যে যেখানে করব তার উপরে, মানে এটা কোনো নিয়ম না, আপনি এই পেজের যে কোনো জায়গায় করতে পারবেন, কিন্তু মানে এই হেডের মধ্যে বাদ দিয়ে এই বডির ভিতরে যে কোনো জায়গাতে আপনি করতে পারবেন। তো এখানে ধরেন আমি এখানে করব, তাহলে আমার প্রথমে লিখতে হবে STYL স্টাইল, এটা শুরু করতে হবে, খেয়াল করছেন কিনা, স্টাইল। এবার আবার শেষ করতে হবে স্টাইল। এই যে এখানে লিখলাম, এর ভিতরে আমি লিখব কি, আমরা প্রথমে কি লিখছিলাম, কালার, কালার, এই যে কালার লিখলাম, কালার লেখার পরে লিখলাম রেড, তারপরে অবশ্যই এখানে কিন্তু শেষে হলে সেমিকলন দিতে হবে। আচ্ছা, কার শব্দ হচ্ছে আচ্ছা, যারা মিউট করে না একটু মিউট করে দেন প্লিজ, আমাদের তো এটা মিউট করে দিলেই হয়, স্যার কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো। আচ্ছা, এখানে দেন আমি লিখলাম কি, কালার রেড, কালার রেড লিখছি তাই না? আচ্ছা, যদিও কিছু হবে না, যেটা ছিল সেটাই আছে, কিচ্ছু কিন্তু হয়নি। এখন প্রশ্ন হলো যে এটা কেন হলো না? এই যে স্টাইল যেটা করছে, এই স্টাইলটা কাকে করেছি বলেন তো? এই স্টাইলটা কার কার কাকে করেছি বলেন? এই স্টাইল কি বুঝতে পারছে যে আসলে আমরা এই সমান কে করেছি? না, এখানে কোনো স্পেসিফিক করা হয়নি। তাহলে এই সমান কে যে করলাম, এটা কিন্তু ও বুঝতে পারছে না, তাই না? আচ্ছা, যেহেতু বুঝতে পারেনি, তাহলে সে কিভাবে কালার পরিবর্তন করে দিবে? এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, তাহলে এটাকে আমি সম্ভব করব কিভাবে? আগে আমি পরিচয় করে দিই যে এই ওয়ান কে করেছি, বোঝা গেছে কিনা, মানে এই ওয়ান কে করব। আচ্ছা, তাও হবে না, একটু আমরা চেক করে আসি, দেখেন হয়নি। আচ্ছা, এর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে যাকে স্টাইল করা হবে তাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখি, মানে যা যা করবেন এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, বোঝা গেছে কিনা? তাহলে আমরা এবার যদি করি, দেখেন এবার হয়েছে। এইবার যদি আমরা এর পরে আবার লিখি যে ফন্ট, আরো অনেক জায়গা থাকে, জায়গায় কি এটা নিয়ে নেবে নাকি? কি এই সং যদি আরো থাকে, মানে আমাদের এই প্রত্যেকটা প্রোগ্রামের ভিতরে প্রত্যেকটা এই ওয়ানকেই নেবে। এটার অন্য বুদ্ধি আছে যে শুধু এই ওয়ানকে যদি আপনি নিতে চান, সেটারও বুদ্ধি আছে, আমরা ওইটা ধীরে ধীরে যাব, এখন না। এই যে 40 px লিখলাম। স্যার আপনি একটা ইন্টারাপ্ট করি। জি, আচ্ছা, তাহলে আমরা এটা দেখতে পারলাম, তাহলে আমরা দেখলাম যে এইটার ভিতরে কিন্তু আমরা স্টাইল করতে পারলাম। এটা হচ্ছে কি ইন্টারনাল, এটাকে আমরা কি বলছি, এই যে ইন্টারনাল স্টাইল শিট, ইন্টারনাল। হ্যাঁ। এখন ধরেন এখানে হাজার হাজার লাইন হবে, আপনার একটু বোঝায় দেই যে আসলে কি রকম লাইন হয়। আচ্ছা, আমরা রাইট ক্লিক করলাম, এই যে ভিউ পেজ সোর্স আছে, এখানে গেলাম, এই দেখেন কতগুলো, মানে আসেনি তো এই জন্য অতগুলো আসেনি, এই দেখেন কতগুলো কোড, খেয়াল করছেন? এখন এই সবগুলো কোড, হ্যাঁ, এই যে এতগুলো কোড যদি আমি একটা পেজে লিখতে যাই, তাহলে এলোমেলো হবে না, মানে অনেক সময় খুঁজেই পাওয়া যাবে না কোথাও সমস্যা হলে, ঠিক কিনা? এখন এই জিনিসটার হাত থেকে বাঁচার জন্য
আমরা যেভাবে কোড লিখি সেটার নাম হচ্ছে এক্সটার্নাল, মানে তার নাম আসলে ঠিক না, এমনি বললাম আর কি, যে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এখন আমরা এটা তুলে দিলাম, ইন্টারনাল তুলে দিলাম। ইন্টারনাল তুলে দেওয়ার পরে আমরা একটু ব্রাউজারে ফিরে যাই, দেখেন এরকম আছে। এইটাকে আমরা এখন করব হচ্ছে এক্সটার্নাল সিএসএস। কিভাবে করব? অন্য একটা জায়গায় করব। তো আমরা একটু সাজাইনি, বেশি দূরে দূরে হয়ে গেছে। আচ্ছা, এইটা করার জন্য আমাদেরকে যে ফোল্ডারে গেছিলাম, মনে আছে কিনা, আমরা এখানে একটা ফোল্ডার বানাইছি না? এই ফোল্ডারে আমরা নতুন একটা ফাইল নেব। নিউ ফাইল থেকে এখানে গেলাম, যাওয়ার পরে আমি একটা ফাইল নিলাম, তার নাম দিলাম স্টাইল ডট সিএসএস। আপনি অন্য নামও দিতে পারবেন। নাম দিলাম কি স্টাইল ডট সিএসএস, অর্থাৎ আমি এখানে একটু বড় করে লিখে দিই যে STYL স্টাইল ডট সিএসএস, এই নামে একটা আমরা ফাইল বানাইলাম। ফাইল তৈরি করবেন। হ্যাঁ, এই ফাইলটাকে আমরা এখানে কাজ করাবো। তো কিভাবে কাজ করাবো? এই ফাইলটাকে আমরা যদি ওপেন করি, এইটাতে ওপেন করলাম। ওপেন করার পরে আমি লিখলাম যে H1 কে আমরা কি করব? বলবো যে তুমি কালার রেড হয়ে যাও। এটা আমরা অর্ডার করে দিলাম, কিন্তু এখানে দেখেন হবে না, রেড হয়নি। কেন হয়নি? আমি যে এখানে লিখেছি, এই যে এইখানে যে লিখলাম, এ আর এ কি চিনবে? এ কিন্তু চিনতে পারছে না, বা কোথায় লিখেছি ও কিন্তু জানে না। এই জানানোর জন্য শুধু একটা লাইন লিখতে হবে এই হেডের ভিতরে। এখন দেখেন হেডের ভিতরের কাজ, হেডের ভিতরে তাকে জানায় দিতে হবে যে না, আমার আরেকটা জায়গা আছে যেখানে আমি স্টাইল করে রাখছি, ওই স্টাইলটা হচ্ছে এখানে কাজ করার জন্য। এটা লেখার জন্য প্রথমে লিখতে হবে LINK, লিংক। এটা শেষ করে দিলাম, এই যে এটা শেষ করে দিলাম। এখন লিংক কার সাথে হবে? HREF, এটাকে বলা হয় হাইপার রেফারেন্স, অর্থাৎ আমি যেখানে রাখবো সেই জায়গার রেফারেন্সটা আমাকে দিতে হবে। কোথায় আছে? এই ফাইলের সাথেই একটা নামে আছে, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, এই নামের সাথে এ সংযুক্ত অবস্থায় আছে। এবার আমরা যদি ব্রাউজারে যাই, আসেনি, আমার লিঙ্কটা ঠিক মতো হয়নি। তাহলে আমরা দেখি কি ভুল হলো। স্টাইল ডট সিএসএস হাইপার রেফারেন্স করেছি। আচ্ছা, এবার এই ফাইলটা কি? সিএসএস ফাইল না? তাহলে একটা সম্পর্ক করে দিতে হবে, রিলেশন। কার সাথে রিলেশন করব? STYLE স্টাইল শিট, এর সাথে একটা রিলেশন করে দিলাম। আরেকটা জিনিস এমনি লেখা যায় TYPE, টাইপ। কি টাইপ? এটা লিখলে হয়, না লিখলেও হয়। আমরা টাইপ দেব হচ্ছে কি, আমরা টেক্সট লিখেছি এবং এই ফাইলটা হচ্ছে সিএসএস। এবার আমরা একটু চেক করে দেখতে পারি যে আসলে কি হলো। এই দেখেন, এবার কি খেয়াল করেছেন? এবার দেখেন ওইখানে কাজ করেছি, কিন্তু এই পেজে এসে H1 এর সাথে সম্পর্ক তৈরি করেছে। এইবার আমরা আরেকটা কাজ করব। এখানে বললাম যে ফন্ট সাইজ 50 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে এখানে দেখেন এই লেখাটা এই যে বড় হয়ে গেল। এইভাবে মূলত আমরা 3 ধরনের স্টাইল করতে পারি।
একটা হচ্ছে যে কিভাবে একটা ইনলাইন স্টাইল শিট আমরা যেটা এই লাইনের ভিতরেই করেছিলাম, আর একটা ছিল ইন্টারনাল, অর্থাৎ এই পেজেই কিন্তু লাইনের ভেতরে না, বাইরে। হ্যাঁ বাইরে করেছিলাম। আর একটা হচ্ছে এক্সটার্নাল, হ্যাঁ অন্য জায়গায় করেছি, এই পেজের বাইরে। হ্যাঁ, মানে আমাদের যেন হিজিবিজি না হয় এই জন্য আমরা আরেকটা জায়গাতে, হ্যাঁ এইটুকু কার বুঝতে অসুবিধা আছে? স্যার ক্লিয়ার। আচ্ছা কিন্তু স্যার এই পর্যন্ত সবই বুঝছি, কিন্তু হ্যাঁ। এগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের কাছে কোনো ডকুমেন্ট থাকলো না, কি দেখে প্র্যাকটিস করবো? এটা আমি ইউটিউবে দিয়ে দিব। এখানে এই যে এখানে H1 লিখেছি, এটা খেয়াল করেছেন? এইটাকে আপনার এইটার মানে ভাষায় বলা হয় হচ্ছে সিলেক্টর। কথা বোঝা গেছে কিনা? H1 এটাকে বলা হয় সিলেক্টর। এই যে এখানে H1 লিখছি না, এটা হচ্ছে সিলেক্টর বলা হয়। আর এই যে কালার আমি লিখেছি, কালার, এটাকে বলা হয় হচ্ছে প্রপার্টি। এগুলো আসলে মুখস্থ রাখার দরকার নাই, বুঝলে হয়ে যাবে। এটা হচ্ছে প্রপার্টি। একটা কারণে দরকার হয় যে অনেক সময় আমাদের যখন কোনো ভিডিও দেখি তখন অনেক সময় বলা যায় যে এই প্রপার্টিতে এই করলাম, তখন প্রপার্টি সম্পর্কে একটু ধারণা না থাকলে ঝামেলা হয়, এই জন্য একটু জানাইলাম। সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রপার্টি। আর প্রপার্টির পরে আমরা এই যে আমরা রেড লিখেছি, এইরকম যেটা লেখা হয় একে বলা হচ্ছে ভ্যালু। এটার নাম হচ্ছে ভ্যালু। তাহলে এখানে তিনটা নাম পেলাম, একটা হচ্ছে সিলেক্টর, তারপরে প্রপার্টি, তারপরে ভ্যালু, এটা পেলাম। এখন আমি এই H1 আরেকটা লিখলাম, দেখেছেন দুইটা লিখছি। আপনাদের যারা নোটপ্যাড প্লাস প্লাসে লিখেন, সেটা কোনো লাইন কপি করার জন্য ওই লাইনের যে কোনো জায়গাতে কারসার রেখে কন্ট্রোল ডি চাপবেন, ডি, তাহলে ওইটা কপি হয়ে যাবে। কন্ট্রোল ডি, এ বি সি ডি, এটা চাপলে, ডি চাপলেই আপনার হচ্ছে যে ডি, এইটা কন্ট্রোল প্লাস ডি, এটা চাপলেই দেখবেন যে এটা ডাবল হয়ে গেছে। এখন আমরা এটা ব্রাউজারে দেখি, এই যে দুইটা লাল হয়েছে। এখন আমার প্রশ্ন, মানে আমাদের জানার বিষয় যে আমি দুইটা লাল করব না, আমি একটা লাল করব আর একটা অন্য কালার করব, তাহলে কি করব? এখানে যেহেতু দুইটাই H1, এখানে H1 তো আবার, আচ্ছা আমি আবার H1 লিখি, H1 লিখে এখানে দিয়ে দিলাম যে গ্রিন, এখানে আমি গ্রিন দিয়ে দিলাম, তাহলে দেখি কি হয়। দুইটাই গ্রিন হয়ে গেছে। এর নিয়ম হচ্ছে যে যেটা নিচে থাকবে সেটাকে প্রাধান্য দিবে। কিন্তু আমি চাচ্ছি যে একটা লাল হবে আর একটা গ্রিন হবে, তাহলে আলাদা করতে হলে আমাদের দুইটা সিস্টেম আছে, দুইটা সিস্টেমে আলাদা করা যায়। একটা হচ্ছে যে আমাদের যেমন একটা স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে আমরা কোনো স্টুডেন্টকে খুঁজলে বলি যে অমুক ক্লাসের অমুককে আমার দরকার, আর আরেকটা ভাবে খুঁজি যে অমুক শ্রেণীর রোল এত, ওই ছেলেকে আমার দরকার। দুইভাবে খুঁজতে পারি। তাহলে আমরা এখানে দুইভাবে যে খুঁজতে পারি সেটা হচ্ছে, এখানে একটু লিখে রাখি। এক নম্বর আমরা দিতে পারি আইডি ধরে, অর্থাৎ তার রোল নাম্বার আমরা ধরে দিতে পারি, এক নম্বর। আর দুই নম্বর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে CLASS, ক্লাস ধরে দিতে পারি। এই দুই ভাবেই আমরা পরিচয় দিতে পারি।
তাহলে এখানে আমরা প্রথমে ক্লাস দিয়ে দিই, ক্লাস সমান একটা দিয়ে দিলাম। কোন ক্লাস দেব? গুরুত্বপূর্ণ একটা ক্লাসই দিয়ে দিলাম 5। আর এইখানে লিখলাম যে ক্লাস 4 দিলাম, ক্লাস 5 দিলাম আর ক্লাস 4 দিলাম। এবার দেখেন আমরা এখানে কোনো পরিবর্তন নাই, হয় না। ঠিক আছে। এখন আমরা এইখানে এই যখন ক্লাস দিব তখন আমাদেরকে দিতে হবে হ্যাশ চিহ্ন, এই চিহ্নটা দিতে হবে, এইটা। বোঝা গেছে? আচ্ছা, এইখানে দেওয়ার পরে এই সন আমরা কি নাম দিছিলাম? এই সন বাদ দিয়ে আমরা লিখছিলাম ওই এই সনের নাম কি দিয়েছিলাম? 5। একটার নাম দিয়েছিলাম 5। তাহলে আমরা এইখানে যদি একটা 5 দিই, দেখেন কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, এইখানে আমি যদি দিই 4, এইবার আমরা একটু দেখি, দেখেন সব কালো হয়ে গেছে। তার মানে আমরা যে ক্লাসটা দিছিলাম এই ক্লাসটা এখানে কোনো কাজ করেনি। করে না। আচ্ছা, তাহলে একবার আমরা একটু গুগলে যাই, যা লিখি যে ক্লাস সিএসএস এইচটিএমএল, বোঝার জন্য আর কি। ক্লাস সিলেক্টর, এই যে ক্লাস সিলেক্টর, এই দেখেন। আসলে আমাদের একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে যে ক্লাস থাকলে ডট দিতে হয়। দেন এখানে ডট আছে, খেয়াল করেছেন কি? এখানে আছে ডট। আমাদের এই ভুলটা হয়েছিল, সেটা হচ্ছে যে ক্লাস থাকলে আসলে ডট দিতে হয়। এই যে এইবার দেখেন আমরা যখন এখানে যাব, এই দেন এটা লাল হয়েছে, আর এটা অর্থাৎ 5-এ রেড দিছিলাম আর 4-এ দিছিলাম গ্রিন। এইবার আমরা এখানে ক্লাস না দিয়ে আমরা এইখানে আইডি দেব। ক্লাস না দিয়ে লিখব হচ্ছে আইডি, সিআইডি। ক্লাস না দিয়ে দিলাম আইডি। এবার দেখেন আবার কালো হয়ে যাবে, এই যে কোনো কাজ করেনি। কি জন্য করেনি? যে আইডি হলে এখানে হ্যাশ হবে, আমাদের তখন উল্টা হয়ে গেছিল। এইবার দেখেন আবার কাজ করবে। এই যে এটা হচ্ছে যে একই ধরনের নাম, একই ধরনের বিষয় যখন আমাদের কোনো পেজে আমরা ব্যবহার করব, একটা পেজের ভিতরে একই ধরনের নাম, এই যে h1 ট্যাগ, আমরা যদি আরো হাজারো যদি h1 ট্যাগ নিই তাহলে আপনার প্রত্যেক জায়গাতে একই ধরনের কাজ করবে। কিন্তু যখন আমরা আইডি বা ক্লাস আলাদা করে দেব তখন কিন্তু আর একই রকমের কাজ করবে না। এটা হচ্ছে আমাদের আইডি এবং ক্লাসের পার্থক্য বা সম্পর্ক, আমরা যেটাই বলি। এখন আপনাদের একটা একটা সমস্যার সমাধানে আসি। আপনারা এখানে একটা ইমেজ নিয়ে এসেছিলেন, কোনো একজন নেওয়ার পরে সেই ইমেজটা এখানে শো করেনি। ইমেজ শো করার জন্য আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে আইএমজি। এই যে ইমেজ নিয়ে আসবো, ইমেজ নিয়ে আসার জন্য আমরা যদি এই ইমেজ এটা লিখে আমরা যদি দেখি যে এখানে কিছুই আসবে না। কি জন্য আসবে না? যে আমরা আসলে এই পেজের এখানে কোনো কিছু নিয়ে আসিনি।
এখন আমরা ইমেজ নিয়ে আসার জন্য কি করব, কোথায় ইমেজ আছে সেটা নিয়ে আসবো। সেটা হচ্ছে SRC সমান দিয়ে এই যে ডাবল ইনভার্টেড কমা, ডাবল কোটেশন বা ইনভার্টেড কমা। এবারও কিন্তু আমাদের আসেনি, কারণ হচ্ছে কোথায় ছবি নিয়ে আসবো এটা আমরা দেখাইনি সোর্স। আচ্ছা, এখন আমরা ফোল্ডারে যাই। ফোল্ডারের ভিতরে আসলে কোথাও কি ছবি আছে? এখানে কিন্তু কোথাও ছবি নাই। এই ছবিটা আমি এর ভিতরে নিয়ে আসলাম। এই যে এখানে আমি একটু নাম পরিবর্তন করে দিই, মিনিস্ট্রি লিখে দিলাম, ministry.jpg। তো এটাকে আমাদের এই যে সোর্সটাকে পুরোটা এই যে জেপিজে এক্সটেনশন সহ এটা আমাদের এখানে বসায় দিতে হবে। এই যে এখানে বসায় দিলাম। এবার আমরা একটু দেখি কি হয়। এই যে ছবিটা চলে আসছে, দেখেছেন কি? এখানে দেখেন একটা ছবি চলে আসছে। আচ্ছা, তো এখন কথা হলো যে একটা ওয়েবসাইটে হাজার হাজার ছবি থাকতে পারে বা 50 রকমের ছবি দরকার হতে পারে। এই 50 রকমের ছবি যদি আমি এর ভিতরে নিয়ে আসি তাহলে হিজিবিজি হবে না? এই হিজিবিজির থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ফোল্ডার নেব, নিয়ে নাম দিলাম ইমেজেস। যেহেতু আমাদের অনেকগুলো ছবি লাগবে, এই ছবিটা আমি এর ভিতরে রেখে দিলাম ইমেজেস ফোল্ডারের ভিতরে, এই যে এর ভিতরে। এখন যদি আমরা ব্রাউজারে দেখি, দেখেন এই ছবিটা নাই। এই যে এখানে আমি যে ইমেজ কোডটা ব্যবহার করেছি এটা শুধু দেখাইছে, এই যে ইমেজ দিয়ে সোর্স, কিন্তু এই সোর্সের ভিতরে যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু এখানে দেখাতে পারছে না। তাহলে এটা যদি আমি দেখাতে চাই তাহলে কি করতে হবে, যে আমাদের সোর্সটা আসলে ভুল হয়েছে। এই সোর্সটা এখানে ছিল ইমেজেস ফোল্ডারের ভিতরে, ছিল। আমি ইমেজেস ফোল্ডার দিলাম, এবারও আসবে না, এবারও আসেনি। কারণ হচ্ছে যে এই ইমেজের ফোল্ডারের ভিতরে আরেকটা জায়গায় যাওয়া বোঝালে এখানে স্ল্যাশ দিতে হবে। এই যে এই চিহ্নটা দিলে বোঝা যাবে যে এই ইমেজেস ফোল্ডারের ভিতরে এই নামে আছে। এইবার দেখেন আসার কথা, এই যে ছবিটা আসছে। তো একটা ছবি নিয়ে অনেক আলোচনা হয়, আমাদের আজকে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে আর কি। ছবি নিয়ে অনেক আলোচনা আছে, আলোচনা করতে হবে। একদিনে তো বেশি করলে আসলে খুব ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে আমরা যতটুকু করলাম আমি একটু সংক্ষেপে বলি। 1 নম্বর হচ্ছে যে আমরা প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে h1 ট্যাগ। এটার ভিতরে আমরা ইনলাইন সিএসএস করেছি, ইন্টারনাল সিএসএস করেছি এবং এক্সটার্নাল সিএসএস করেছি। এই তিনটা কাজই করেছি। তারপরে এক্সটার্নালে লিংক করে অন্য একটা জায়গা থেকে নিয়ে আসার জন্য কিভাবে করতে হয় এটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আর নিয়েছি হচ্ছে এখানে আইডি এবং ক্লাস নিয়েছিলাম, এই যে আইডি এবং ক্লাস নিয়েছিলাম। এইটুকুই মূলত আপনারা একটু প্র্যাকটিস করে আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করতে হবে। গ্রুপে পোস্ট না করলে কিছুদিন পরে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন।